সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, স্বাধীনতার মাসের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং আবৃত্তি শিল্পী নাসিমা খান বকুলের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি আবৃত্তি অনুষ্ঠানের সময়সূচি। শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে আবৃত্তি শিল্পী নাসিমা খান বকুলের একক আবৃত্তি অনুষ্ঠান খড়কুটোয় স্বপ্নখুঁজি। আলিয়াস ফসেজের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী রাশিদুল হুদার চিত্রকলার প্রদর্শনী পোয়েট্রি অফ ডার্কনেস। প্রদর্শনী চলবে 7 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন হুমায়ুন ফরিদের প্রযোজনায় এবং টুটলি রহমানের উপস্থাপনায় সেলিব্রিটি টক শো চায়ের আড্ডা। রাত 8:20 থাকছে মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। রাত 9টায় প্রচার হবে জাহাঙ্গীর চৌধুরীর প্রযোজনায় অনুষ্ঠান বন্ধু তোমারই খোঁজে। রাত 9:40 প্রচার হবে গোলাম সোহরাব দদুলের পরিচালনায় ধারাবাহিক নাটক সংসার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মামা তার আগে বলো তো গতকাল শুটিং স্পটে আদিল ভাইয়ের কি হয়েছিল? আরে বাবারে সুজা কোথা ইট তো হইছে অতি গরমের কারণে আদিল মাথা গুরান্টি মাইরা পড়ে গেছে। আরে কথা নাই বার্তা নেই, তুই বাংলা সিনেমার ভিলেনের মতো হাসছিস কেন? না মানে ব্যাপারটা হয়েছে কি, মানে মানুষের হাসি না আসলে কিন্তু মানুষ শুধু শুধু হাসতে পারে না। তুমি যেমন কোনো কারণ ছাড়া রেস্টুরেন্টে খেতে যেতে পারো না, তাই না ভাইয়া? বলো, তুমি চেষ্টা করে দেখো কারণ ছাড়া হাসতে পারো কিনা। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে জোনায়েদ বিন জিয়ার প্রযোজনায় অনুষ্ঠান মিউজিক অ্যান্ড রিদম। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। শাহবাগ পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আগামীকাল সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে আবৃত্তি শিল্পী নাসিমা খান বকুলের একক আবৃত্তি অনুষ্ঠান খড়কুটোয় স্বপ্নখুঁজি। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি আবৃত্তি শিল্পী নাসিমা খান বকুল। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? জি ভালো আছি। তো আগামীকাল তো আপনার একক আবৃত্তি সন্ধ্যা হতে যাচ্ছে। এটা হচ্ছে আপনার প্রথম একক আবৃত্তি সন্ধ্যা। হ্যাঁ, তো সেটার জন্য তো নিশ্চয়ই অনুভূতিটা চমৎকার। কেমন লাগছে? হ্যাঁ, অবশ্যই এটা অনেক আনন্দের একটা বিষয়, কারণ দীর্ঘদিন আমরা যারা আবৃত্তি চর্চা করছি বা সংগঠনের সঙ্গে জড়িত আছি তাদের একটা স্বপ্ন থাকে যে একক আবৃত্তি সন্ধ্যা করার। তো তারই পরিক্রমায় আমরা এটা করছি। তার আগে আসলে আমাদের দলের কিছু দলীয় কাজ আছে, যেমন আমরা এই প্রোগ্রামটা করার আগে হৃদয়ে চৈতন্য বোধে নামে একটা প্রোগ্রাম করি। সেটাতে হচ্ছে 30 মিনিট করে সব শিল্পীরা পড়েন, 2 জন করে পড়েন। তো 30 মিনিট যারা পড়ে আসেন তাদের একটা সাহস হয় যে 30 মিনিটে আমরা প্রায় 13 থেকে 14টা কবিতা ওখানে পড়ে আসি। তারপরে হচ্ছে এই একক সন্ধ্যার জায়গাটা। আচ্ছা, তো এখানে আমাদের প্রায় 20টার উপরে তো পড়তে হয়। আসলে কবিতা দৈর্ঘ্যের উপরে নির্ভর করে যে সময়টা কত হবে। 1 ঘন্টা 5-10 মিনিট হয় অনেকের। ওরকমভাবে আমাদের আসলে প্রিপারেশনটা ওভাবেই হয়েছে। একটু লাগছে যে
নার্ভাস তো একটু আছেন একটু নার্ভাস আছি, যেহেতু অনেক দিন ধরে কাজ করছি আর মঞ্চে পুরো একা আমি। সেটাই। তো আমাকে সব কিছু দিয়ে এই 1 ঘন্টা দর্শককে আমার দিকে টেনে রাখতে টেনে হবে। রাখতে হবে, জি, এই টেনে অবশ্যই। রাখার জন্য আমাকে কবিতা বাছাই থেকে শুরু করে, নির্মাণ থেকে শুরু করে, তারপরে সমস্ত কিছু অনুষঙ্গ আমি কিভাবে শ্রোতার মনোযোগ ধরে রাখবো, বিষয়গুলি নিয়ে আমাকে ভাবতে হয়েছে। কবিতা নির্বাচনের সময়ও আমাকে এই বিষয়গুলো চিন্তা করতে হয়েছে, যাতে শ্রোতার ভেতরে এটা হৃদয়গ্রাহ্য হয়ে ওঠে। এই বিষয়গুলো ভেবেই আসলে আমরা এই দীর্ঘদিনের এই চর্চা থেকে এই কাজগুলো করে আসি। আচ্ছা। আর এই একক প্রোগ্রামের আরেকটা বিষয় থাকে যে আমরা বলি যে আচ্ছা এই আবৃত্তি শিল্পী এই কবিতাগুলো ভালো পড়ে, তো ওই যে এই জায়গা থেকে একটা মানে বলয় থেকে বের হবার একটা পথ হচ্ছে, একটা প্ল্যাটফর্ম হচ্ছে এই একক সন্ধ্যা, একক যেখানে আবৃত্তি আমরা সন্ধ্যা, জি। সব ধরনের কবিতা আবৃত্তি করবেন। হ্যাঁ আবৃত্তি আচ্ছা। করি, এবং আমরা বোঝাতে চাই যে এই শিল্পীটা শুধুমাত্র দ্রোহেরও না, প্রেমেরও না, আসলে শিল্পী মানে হচ্ছে সব জায়গায় আমরা বিচরণ করতে পারি, সব ধরনের কবিতাই আমরা পড়তে পারি। আচ্ছা, এই চ্যালেঞ্জটা এখানে রয়ে যায় এবং আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েই শ্রোতার সামনে উপস্থিত হই। বাহ, চমৎকার। তো এই আপনার এই আবৃত্তি সন্ধ্যার নামটা দিয়েছেন খড়কুটো স্বপ্ন খুঁজি, খুবই সুন্দর একটা মিষ্টি একটা নাম। এই নামটার পেছনে কারণটা কি? খড়কুটোটা আসলে মানুষ যখন অসহায় হয়ে পড়ে তখন কিন্তু আমাদের যে প্রবাদ আছে, আমরা কিন্তু খড়কুটোকে শেষ স্বপ্ন, শেষ ভরসা হিসেবে দেখি। তো আমাদের এখন সময়টা যেরকম যাচ্ছে, আমরা আসলে স্বপ্নহীন হয়ে পড়ছি, মানুষ একটু যান্ত্রিক জীবনে চলে যাচ্ছি, আগের মতো আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছি। তো এই যে একটা মুহূর্ত চলছে আমাদের দোটনা, সেখান থেকে বের হয়ে আমার মনে হলো যে আসলে স্বপ্নটা কি, স্বপ্নটা খুব ছোট্ট কিছুতে, স্বপ্ন আসলে অনেক বড় কিছু না। স্বপ্ন একটা ঘাস ফুলে হতে পারে, একটা প্রজাপতির উড়াউড়িতে স্বপ্ন হতে পারে, মাথার উপরে খোলা আকাশেও স্বপ্ন হতে পারে। তো এই জন্য হচ্ছে যে আমি খুব ছোট ছোট, কিন্তু হয়তো আক্ষরিক অর্থে এটা ছোট ছোট মনে হতে পারে, আমার কাছে সেটা ছোট কিছু না, কারণ আমার স্বপ্নগুলো ওই ছোট ছোট সমস্ত ক্ষুদ্র জিনিস, যেটা আমার অনেক বড় স্বপ্ন। সেই জন্যই আমি নামটা রেখেছি যে আমার সব কিছুর ভেতরেই আসলে স্বপ্নটাকে খোঁজার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা। তো আপনার এই আবৃত্তি সন্ধ্যায় কতগুলো কবিতা থাকছে এবং কোন কোন কবির কবিতা থাকছে এখানে? আবৃত্তি সন্ধ্যাতে আমি প্রায় 21টি কবিতা পড়ব। 21টা, আচ্ছা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, কবি কাজী নজরুল ইসলাম আছেন, জীবনানন্দ দাশ আছেন, কবি শামসুর রহমান আছেন, সৈয়দ শামসুল হক আছেন, অঞ্জনা সাহা, ওনাদের কবিতা আছে, কবি মাহবুব হাসানের কবিতা আছে, তসলিমা নাসরিনের কবিতা আছে প্রেমের, কবি আবুল হাসানের কবিতা আছে, আসলে বেশ কিছু কবিতা, কবি মতিউর রহমান সাগরের কবিতা আছে। কিছু আবৃত্তি হবে, সেটা তো অনেক বড়। আমি আসলে পড়ার সময় দেখি যে কবিতাটা কি বলছে, বা এর ভেতরে কোনো তথ্য আছে কিনা মানুষের কাছে পৌঁছে দেবার মতো, বা মানুষের ভেতরের বোধকে জাগিয়ে তোলার মতো কোনো কিছু আছে কিনা, সেদিকটাও মাথায় রেখেও আমরা কিন্তু কখনো কখনো কবিতা নির্বাচন করি। কারণ যদি দর্শকের কাছে কবিতাকে পৌঁছানো না যায়, তাহলে আমাদের এই চর্চাটা আসলেই ব্যর্থ হয়ে যায়। তো এটাই আপনি তখন বলছিলেন যে যেহেতু আবার একক আবৃত্তি সন্ধ্যা, সেক্ষেত্রে আপনার কবিতা সিলেক্টের ব্যাপারও একটু আপনার জোর দিতে হয়েছে। তো এই যে 21টা কবিতা আপনি সিলেক্ট করেছেন, এটা কবে থেকে কিভাবে করেছেন, বাছাইটা যে করলেন? আসলে বাছাইটা আমরা আসলে দীর্ঘদিন ধরেই বিভিন্ন সময়ে বিভিন্ন কবিতা পড়ি, তো নিজের তো কিছু ভালো লাগার কবিতা থেকেই যায়। হ্যাঁ হ্যাঁ। কিন্তু যখন একক করি তখন আমাদেরকে সেই কবিতাগুলোর বাইরে গিয়েও কিছু কবিতা নিতে হয়, কারণ একক যখন করি অনেক ধরনের দর্শক থাকে, তাদের দিকটাও আমাদের চিন্তা করে রাখতে হয়। প্রেমের কবিতা থাকে, সেখানে প্রার্থনার কবিতা থাকে, দেশপ্রেম থাকে, সমসাময়িক কবিতা থাকে, মুক্তিযুদ্ধ থাকে, সব মিলিয়ে আমরা বিভিন্ন বিষয়গুলোকে নির্বাচন করি, যাতে সব ধরনের স্বাদ শ্রোতা পায় আমাদের কবিতা থেকে, আর যাতে মনে না হয় যে একই জিনিস শুনছি। আচ্ছা আচ্ছা। এই বিষয়টা মাথায় রেখে আসলে বিভিন্ন কবির কবিতাও আমরা নিয়েছি। তাছাড়া একই ধরনের কবির কবিতাগুলো আমরা নেই না, কারণ আসলে অনেকেই লিখেন। আমরা যদি গুটি কয়েক কবির ভেতরে সীমাবদ্ধ থাকি, তাহলে কবিতার যে এত বিশাল ভান্ডার, এত চমৎকার চমৎকার কবিতা লিখছে, কেউ জানতে পারবে না। তো এত কবিতার কথা যখন শুনছি, একটা আবৃত্তি আমরা এখন একটু শুনে ফেলি, কোনটা শুনবো? আমি শামসুর রহমানের
কখনো আমার মাকে কবিতাটি ঠিক আবৃত্তি আছে, আমরা করছি। শুনি তাহলে সেটা। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি, সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মিরে মিরে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায়। এবং স্বামীর সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে টপ্পাকি খেয়াল তাকে করেনি দখল কোনো দিন। মাছ কোটা কিংবা হলুদ বাটার ফাঁকে, অথবা বিকেলবেলা নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোসন সেলাইয়ের কলে ঝুঁকে আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিফুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কখনো গান গেয়েছেন কিনা এত কাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থির শরীর থেকে কালো ভদ্রে সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ ভেসে আসে। বাহ, চমৎকার। তো ধন্যবাদ। আপনাদের যে সংগঠন আছে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, তো বর্তমানে এই চর্চা কেন্দ্রের কার্যক্রমে কি কি আছে? আসলে আমাদের কার্যক্রমে তো মূলত আবৃত্তি করি আমরা, তার ভেতরে আমাদের বৃন্দ আবৃত্তি রয়েছে, তারপর দলীয় প্রযোজনা রয়েছে। আর যেসব শিল্পীরা 10 বছরের উপরে সংগঠন চর্চা করছে তাদের জন্য আমরা হৃদয় চৈতন্য বোধে নামে যে প্রোগ্রামটার কথা বললাম যে শুরু করি, যাতে করে সেখানে তারা 30 মিনিট পড়বার সুযোগ পায়। আচ্ছা, এতে করে তাদের নিজেদের যে এককের মানে প্রি প্রস্তুতি যেটা আমরা বলি, যে প্রাক প্রস্তুতিটা হয়ে যায় আর কি। আমাদেরকে এই শিল্পটাকে বাঁচিয়ে রাখবার জন্য আমাদেরকেই সংগ্রামটা করতে হচ্ছে। আচ্ছা, আমাদের দলের ছেলে মেয়েদেরকে কাজ করবার জায়গা করে দিতে হচ্ছে। আমরা যদি এই প্রোগ্রামগুলো না করি তাহলে আসলে তারা কাজ করবার কোনো জায়গা মানে পায় না। আবৃত্তি শিল্পকে বাঁচিয়ে রাখাই হচ্ছে আপনাদের এই সংগঠনের মূল লক্ষ্য বলা যায়, সেই আমরা হিসেবে কাজ করে শুধু যাচ্ছেন। বাঁচিয়ে রাখা না, বলবো আমরা আসলে অন্য শিল্পের মতো এই শিল্পটাকে এটাকে শিল্প হিসেবে যাতে সবাই মর্যাদাটা দেয় সেভাবে, সেই জায়গাটাই কাজ করছি। আচ্ছা, আপনাদের এই সংগঠন থেকে বেশ কয়েক বছর আগে একটি অ্যালবাম বের হয়েছে আবৃত্তির, জি। সেই অ্যালবামটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি, কেমন ছিল সেটি? এটা আসলে আমাদের সংগঠনে যারা অগ্রজ আবৃত্তি শিল্পী তাদের নিয়ে আমরা এটা শুরু করি। আমাদের কথা ছিল যে প্রচারটা যেহেতু হচ্ছে না, দলে কাজ হচ্ছে, আমরা প্রচারের জন্য কি করতে পারি, জি, যে আমাদের আবৃত্তি আমরা এই ধরনের কাজ করছি, আমরা এই নির্মাণ করছি, আমরা এই মেসেজটা পৌঁছে দিতে চাচ্ছি। জি। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা ভাবলাম যে তাহলে আমরা কি করতে পারি, আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা একটি করে অ্যালবাম করতে পারি। সেই ধারাবাহিকতা আমরা প্রথমে 4 জন অগ্রজ আবৃত্তি শিল্পী শুরু করেছি, যেটাতে আমরা শুরু করেছি হৃদয় চৈতন্য বোধে 1-এ আমি কাজ করেছি। আমরা 4 জন আবৃত্তি শিল্পী ওখানে কাজ করেছি। আচ্ছা, ওখানে শুরুটাতে আমাদের যেহেতু দলের ব্যানারে ছিল, এটা শুরুতে আমাদের দলের একটা ছোট্ট বৃন্দ ছিল, শেষেও একটা বৃন্দ ছিল। বৃন্দটাকে আসলে অ্যালবামগুলিতে কখনো ওভাবে কেউ কাজ করেনি, অ্যালবামে কাজ করেনি বৃন্দ নিয়ে, আমরা করেছি বৃন্দ নিয়ে কাজ, খারাপ হয়নি। আর ওখানে আমরা 4 জন আবৃত্তি শিল্পী, তার মধ্যে শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী রফিকুল ইসলাম আছেন, আরেকজন আবৃত্তি শিল্পী মাহমুদা সিদ্দিকা সুমি আছেন, ইকবাল আহমেদ আছেন, আমরা 4 জন শুরু করি। আচ্ছা। তো এই যে সংগঠন থেকে তো আপনাদের একটি অ্যালবাম বের হয়ে গেছে, কিন্তু আপনার কোনো একক অ্যালবামের পরিকল্পনা কি আছে সামনে? হ্যাঁ, পরিকল্পনা আসলে আমার এই একক প্রোগ্রামটির আগে আমার একটা প্ল্যান ছিল যে আমি অ্যালবামে কাজ করব। ব্যক্তিগত কিছু
জটিলতার কারণে, জি, জি। ব্যস্ততার কারণে আমি সময়টা দিতে পারিনি। আচ্ছা। তো এই কাজটা হয়ে গেলে এটা তো আসলে একেবারেই লাইভ প্রোগ্রাম একক করাটা, আর আরতি অ্যালবামে একটু সময় দিয়ে দিয়ে আমার করার ইচ্ছা, যেহেতু এটা প্রিন্টিং মিডিয়া এবং ডকুমেন্টেশনের একটা বিষয় চলে আসছে, যাতে কাজটা ভালো হয় আমি একটু সময় দিয়ে করতে চাই। আমরা আমার আশা তাড়াহুড়ো করছি নয়। আমরা একটি অ্যালবাম হ্যাঁ। আমরা পাবো আমি আর কি খুব আপনার কাছ শীঘ্রই থেকে। এটার জি, উপরে কাজ অবশ্যই। করছি। কথা বলতে অনেক ভালো লাগছিল, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আরেকটা আবৃত্তি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আমি মাহবুব হাসানের কবিতা আই বৃষ্টি ছেপেটা পড়ব। আচ্ছা, ঠিক আছে, শুনি আমরা। আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে, খরা পেতে উঠোনে বসেছে মেয়ে, রোদ পোড়া গাগতর জোলার শাড়িটি তেনা, যেন কোন কালে উঠেছিল গায়ে। সাধ্য নেই জুলুনিদের ঘামে ভেজা সুতোয় তাগা দিয়ে বানায় নতুন শাড়ি। কোন এক বর্ষায় একাই উঠেছিল নাই, মনে নেই কিছু তার, তবু চোখের আকাশ পথে পরিদের মতো উড়ে চলা মেঘ দেখে গেয়ে উঠেছিল ফতে বৃষ্টির গান, জল চাই। চাতক চিৎকারে মেঘ গেল পাখি, কিন্তু উড়ন্ত মেঘেরা পড়ে না ছড়ে ফতে বেবির ধানে, উড়ে যায় মেঘে পলিমাটি মানুষের দুঃখ কষ্ট নিয়ে। ধান দিলে খাবে কিসে সে কথা মনেই থাকে না তার, বেসুমার মেঘের গর্জন চায়, ঘন কালো মেঘের ঈশান চায়, আহ্লাদে অপার। ধরায় নামুক তবু বাড়ি ধারা, নামুক সবুজের বান, শীতলোম কুসুম ফুটুক ঘাসে, লকলকি উঠুক লাউডোগা হেলেঞ্চা বনে, মুখ ডোবাকে কাফিগুলো, আয়ে বৃষ্টি ঝেপে মনটি দেব মেপে। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি, বিএসসিসি ভবন, ৭ তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। আমাদের ইমেল অ্যাড্রেস shubhasandhya@ntv.bd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবার মঙ্গল কামনায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।